আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তিলক ভার্মার স্ট্রাইকে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন ভারত। খাগড়াছড়িতে অবরোধ ও 144 ধারার মধ্যে সংঘর্ষ, সন্ত্রাসী হামলায় 3 জন নিহত, 13 সেনা সদস্য, পুলিশ সহ আহত 30। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ, মাসব্যাপী সংলাপের উদ্বোধনীতে সিইসি। ভোট বানচালের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান বিশিষ্টজনদের। বিএনপি জামায়াত ভাগ বাটোয়ারা করে দেশের সবকিছু দখলে নিয়েছে মন্তব্য তথ্য উপদেষ্টার। 2 মাসের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ জারি। এবং বিমান ভাড়া 13,000 টাকা কমিয়ে আগামী বছরের জন্য সরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা। সর্বনিম্ন খরচ 4,67,000 টাকা নির্ধারণ। এবার খেলার খবর। শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। তিলক ভার্মার ব্যাটে ভর করে পাকিস্তানের বোলিং লাইন আপকে লন্ডভন্ড করে এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। এছাড়া গ্রুপ পর্ব, সুপার 4 এবং ফাইনাল টানা 3 বারই সালমান আগাদের হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট জিতল সূর্যকুমার যাদবরা। টসে হেরে ব্যাটিং করে মাত্র 146 রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে 5 উইকেটে 150 রান তুলে জয় পায় ভারত। পরাগ আরমানের রিপোর্ট। Oh, he's hit that pretty well. That's a really good shot. Yeah, that's great. ছক্কামের জয় প্রায় সুনিশ্চিত করার লক্ষ্যে ছিলেন শিবম দুবে, পারলেন না, বাউন্ডারি লাইনে আউট হলেন। Pakistan are celebrating. That is তাতে শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 10 রানের। কোনো বিপর্যয় ঘটতে দেননি তিলক ভার্মা ও রিঙ্কু সিং। what a temperament. অবশ্য 147 রান টার্গেটে নেমে দলের 20 রানে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব আর শুভমান গিলের উইকেট হারিয়ে তীরে এসে তরি ডোবার শঙ্কায় ছিল ভারতীয় শিবির। Pakistan is happy. Skipper for কিন্তু সঞ্জু স্যামসনকে নিয়ে 50 বলে 57 এবং শিবম দুবেকে নিয়ে 40 বলে 60 রানের জুটি করে জয়টা নাগালে নিয়ে আসেন তিলক ভার্মা। তবে সামান্য পুঁজি নিয়েও পাকিস্তান ফাইনালে যে লড়াইটা করলো তাতে হেলাফেলা করার জবাবটা ভালোভাবে দিলেন সালমান আগারা। এর আগে দুবাই টসে হেরে ব্যাটিং এ নেমে শুরুটা দুর্দান্ত ছিল পাকিস্তানের। পাওয়ার প্লেতে 45 রান তুলে টস জিতে সূর্যকুমার যাদবের ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তকে প্রশ্নের মুখে ঠেলে দেন সাহিবজাদা ফারহান আর ফকর জামান। 84 রানের জুটি করে ভারতের বোলারদের উদ্বেগটা বাড়িয়ে দেন তারা। এরপর শুরু হয় স্পিন ভেলকি। 57 রানে থাকা সাহিবজাদাকে ফেরান বরুণ চক্রবর্তী। 1 উইকেট হারিয়েই 100 রানের গন্ডি পার হয় পাকিস্তান। কুলদীপ যাদবের বলে 14 রানে কুপকাত সাইম আয়ুব। এরপর উইকেটে যেন মরক লাগে। ভারতের স্পিন ফাঁদে নাস্তানাবুদ সালমান আগার দল। ভরসা হয়ে ওঠা ফকর জামান বরুণের দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন 46 রান। 17তম ওভারে আরো একবার জাদু দেখান কুলদীপ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী 1 ওভারে তুলে নেন 3 উইকেট। মাত্র 33 রানে 9 উইকেট হারান সালমান আগারা। তাতে 146 রানে অল আউট পাকিস্তান। পরাগ আরমান, এটিএন বাংলা। খাগড়াছড়িতে চলমান অবরোধে পিকেটারদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুইমারায় দুষ্কৃতিকারীদের হামলায় 3 জন নিহত হয়েছে। সেনাবাহিনীর মেজর, পুলিশ সহ আহত হয়েছে অন্তত 30 জন। 144 ধারার মধ্যেই এই সহিংসতার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না জানিয়ে ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অবরোধ সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। শনিবার দুপুর থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়। তবে রোববার সকাল থেকে জেলার খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের গুইমারা খাদ্য গুদাম এলাকায় ব্যারিকেড দিয়ে অবরোধ করে পিকেটাররা।
এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের উত্তেজনা দেখা দেয়। ঘটনার এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। উপজেলার কয়েকটি সরকারি দপ্তর এবং রামসু বাজারে বেশ কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় পিকেটাররা। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী। এ সময় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ জন নিহত এবং সেনাবাহিনী পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না জানিয়ে ব্যবস্থা নেয়ার আগ পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। এর আগে দুপুরে ডিসি অফিসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। আমাদের পুলিশের অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, ডিজিপির অভাব নাই এবং এভিয়েটের অভাব নাই, অন্যান্য অভাব নাই, বা ইউজ অননেসেসারি ইউজ। কারণ আমরা কোনো অবস্থাতে চাই না প্রাণহানি, কোনো অবস্থাতে চাই না পার্বত্য চট্টগ্রামের এই যে যেগুলি হচ্ছে এই দুর্নামটা অন্তত সরকার চায়। অন্যদিকে দুর্গাপূজা শুরু হলেও এ ঘটনার পর গুইমারার পূজা মণ্ডপগুলোতে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। খাগড়াছড়ি পুলিশ সুপার জানিয়েছেন পরিস্থিতি এখন স্বাভাবিক ও শান্ত রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপের শুরুতেই তিনি কথা বলেন। জানান, জোরে সোরেই আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এআই এর মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে কেউ যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য কমিশনকে সতর্ক করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রিপোর্ট আদ্দিন সজীবের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করল নির্বাচন কমিশন। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে কমিশন শুরু হয় সকাল 10:30টায়। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, এই মতবিনিময় কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা এই কাজটাকে এখন খুব জোরে হাত দিয়েছি। আইটি সাপোর্টের পোস্টার অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের নিয়ে আমরা একটা অপশন বের করেছি বিশেষজ্ঞদের সহায়তায়। আউট অফ কান্ট্রি ভোটিং যেটা, সেটার একটা ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। আমরা যারা বন্দী অবস্থায় আছে, হাইওয়ে বাসী আছে, তারা ভোট দেওয়ার সুযোগ পায় না, তাদেরকে আমরা রিক্রুট করবো। অনেক সরকারি কর্মচারী আছেন দেশের বিভিন্ন জায়গায় পোস্টের টাকা ডিউটিতে দেখেন, ওনারা যাতে ভোট দিতে পারেন সেই উদ্যোগটা আমরা এবার নিয়েছি। সংলাপ এবার একটু দেরিতে শুরু হলেও সমস্যা হবে না জানিয়ে সিসি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যথাসাধ্য কাজ করছে কমিশন। আমরা আইন সংশোধন, কন্ডাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রক্রিয়ামেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। পরে একে একে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে তারা বলেন, নির্বাচন ব্যাহত করার যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা সেটা কিন্তু ভঙ্গুর, ফ্রাজাইল নাই, সেটাকে কিভাবে রিস্টোর করে কাজ করবেন, বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। সোশ্যাল মিডিয়া কিন্তু নির্বাচন হওয়ার আগে থেকেই অনেক উত্তেজনা তৈরি করে ফেলবে। তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে মিসইনফরমেশন বলেন, ডিসইনফরমেশন বলেন, এআই জেনারেটেড ফলস ফেক, ডিপ ফেক বলেন, এগুলো কন্ট্রোল করার জন্য বা এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের কি মেকানিজম আমাদের হাতে আছে। দুপুরের পরে শিক্ষাবিদদের সঙ্গেও মতবিনিময় করে এসে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের যে একটা পরীক্ষামূলক পদক্ষেপ যেটা নিচ্ছেন, সেটারও খুব আছে, কিন্তু এগুলি প্রত্যেকটার ব্যাপারে সাবধানতা দরকার। এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা, ফেক ইমেজ তৈরি করা, এবং প্রতিদিন এই ঘটনাটা ঘটছে, যেটা আমরা অলরেডি দেখেছি যে এটা শুরু হয়ে গেছে। নির্বাচনকে কেন্দ্র করেও শুরু হয়ে গেছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন, যাতে এটা নিশ্চিত হয় যে জিনিসটা এই। মাসব্যাপী এই সংলাপে পর্যায়ক্রমে রাজনৈতিক দল, গণমাধ্যম প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক এবং
জুলাই যোদ্ধাদের সঙ্গেও মতবিনিময় করবে কমিশন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি জামায়াত ভাগবাটোয়ারা করে দেশের সবকিছু দখল করে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দল, সিভিল মিলিটারি আমলাতন্ত্রের কারণে কোনো কিছু পরিবর্তন বা সংস্কার করা যাচ্ছে না। 2 মাসের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ পাশ হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, সবাই এখন চেয়ে আছে পরবর্তী সরকারের দিকে। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা বিষয়ে এই গোলটেবিলের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে গণমাধ্যম সংস্কারে দেয়া সুপারিশগুলো সরকার এখনো বাস্তবায়ন না করায় হতাশা জানান এ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। আমরা তো আশা করেছিলাম, আমি বলেছিলাম আপনার সাথে যখন আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টার কাছে বলেছি, সবাইকে বলেছি যে সমস্ত বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার, আইন প্রণয়নের দরকার হবে না, সে সমস্ত বিষয়ে আপনারা খুব সহজেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, খুব বেশি চাইলে সম্পাদক এবং মালিকদের সাথে আলোচনা করে, ইউনিয়নগুলোর সাথে আলোচনা করে আপনারা আদেশ জারি করে দিতে পারেন, নীতিমালাগুলো হালনাগাদ করে দিতে পারেন। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া দ্রুত বাস্তবায়নযোগ্য 13টি সুপারিশের বিষয়ে কাজ করছে সরকার। আমার গদি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে উপদেষ্টা, ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে গত 1 মাস। মানে কাজ স্লো হয়ে গেছে। আপনার পরবর্তী সরকারের অপেক্ষায় সবাই, আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায়, বিজনেসম্যানরা পরবর্তী সরকারের অপেক্ষায়, আপনারাও হয়তো পরবর্তী সরকারের অপেক্ষায় আছে। তো বিষয় হচ্ছে যে আমি তো এই পরিস্থিতিতে আমাদের জন্য কাজটা আমাদের জন্য কঠিন করে ফেলা হয়েছে। পত্রিকা মালিকদের সংগঠন নোয়াবের অসহযোগিতার কারণে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি। আমরা যখন ক্ষমতায় আসলাম, দায়িত্ব নিলাম, তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি, বা আরো দলের লোকরা আসলে অত লোকজন নাই, এই 2-4টারই আছে, তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে। তো বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল। তারপরে ধরেন আরো এরকম জামাতের যদি বিসি না হয়, প্রবিসিটা জামাতের হইল, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল। কম বেশি হইলো, কারো হয়তো 60%, কারো 80%, কারো 20%, কারো 30%। হ্যাঁ, সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। উপদেষ্টা আরো জানান, অন্তর্বর্তী সরকারের কোনো সংবাদ মাধ্যম বন্ধ করার পরিকল্পনা নেই। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পিআর পদ্ধতি দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাতে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় মঈন খান আরও বলেন, দেশের মানুষ 1 ম্যান 1 ভোট পদ্ধতিতে অভ্যস্ত। তারা জানতে চায় কোনো দল নয়, বরং কোন প্রার্থীকে ভোট দিচ্ছে। এখানে সবাই সুখে শান্তিতে বসবাস করবে পাশাপাশি, এবং যার যার ধর্ম এবং কৃষ্টি তারা ঠিক সমানভাবে তারা পালন করবে। আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন নিয়ে আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে কোনো আশঙ্কার কোনো কারণ থাকতে পারে না। আমরা বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকামী মানুষ, এবং আমরা মানুষের সমান অধিকার, মৌলিক অধিকারে বিশ্বাস করি। সেই বিশ্বাসে আমরা যতক্ষণ অটুট থাকবো তখন বাংলাদেশের ঐক্য কেউ রোধ করতে পারবে। বিমান ভাড়া 13,000 টাকা কমিয়ে আগামী বছরের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এতে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা, আর সর্বোচ্চ 6,90,597 টাকা পর্যন্ত। নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বেসরকারি এজেন্সির সাধারণ হজ প্যাকেজের খরচ হবে সর্বনিম্ন 5,09,185 টাকা। এবছর 1,27,198 জন হজ পালন করার সুযোগ পাবে বলে জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা।
এবছর সরকারিভাবে হজ পালনে 2টি প্যাকেজ থাকলেও 2026 সালে হজ যাত্রীদের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এ উপলক্ষে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে 3টি হজ প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, বিমান ভাড়া কিছুটা কমানোয় আগামী বছর হজ পালনের খরচও কিছুটা কমবে। বিশেষ প্যাকেজ, এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। এই প্যাকেজ 2। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,58,881 টাকা। হজ প্যাকেজ 3, এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। চলতি বছর বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল 4,83,156 টাকা। এবার তা বাড়ানো হয়েছে। বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। চাঁদ দেখা সাপেক্ষে 2026 সালের 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে সম্ভাব্য 1,27,198 জন হজ পালন করতে পারবেন। আগামী 12 অক্টোবর শেষ হবে হজের নিবন্ধন কার্যক্রম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে না অমর 21 বইমেলা। বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে অমর 21 বইমেলার আয়োজন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বইমেলা নির্ধারণ করা তারিখ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী নতুন তারিখ ঠিক করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর আগে আগামী 17 ডিসেম্বর থেকে অমর 21 বইমেলা শুরুর ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। মণ্ডপে মন্দিরে দেবী বন্দনার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশে মাতৃরূপে দেবী দুর্গাকে অধিষ্ঠিত করে দুর্গা উৎসব শুরু হয়। তবে পূজা উপলক্ষে ফ্যাসিস্ট ও ভারতের মিডিয়া গুজব ছড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে রাজধানীতে 89টি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। বছর পেরিয়ে আবারও বাপের বাড়ি এসেছেন ভগবতী। দেবীর আগমনে শাঁখ ঢাক কাসর বাজিয়ে মহা ধুমধামে দুর্গা দেবীর আরাধনায় মজেছে ভক্তকুল। মহাষষ্ঠী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুর্গাপূজা। ভক্তদের হৃদয় নিংড়ানো ভক্তি, নিষ্ঠা ও পূজার আনুষ্ঠানিকতায় সন্ধ্যায় মাতৃরূপে দেবী দুর্গাকে মণ্ডপে অধিষ্ঠিত করা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগরীতে এবার 254টি মন্দিরে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে 89টি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপকে 4টি শ্রেণীতে ভাগ করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গাপূজা চলাকালীন সময় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে। যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি ও বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে। সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সারা দেশে যাতে নির্বিঘ্নে পূজা উদযাপিত হয়, সেই নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, সেজন্য সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পূজা উপলক্ষে গুজব ছড়ানোর চেষ্টা করছে ফ্যাসিস্টদের দোসর ও ভারতীয় মিডিয়া। পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দোসর সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এবারের পূজায় সশস্ত্র বাহিনীর 1 লাখ ও পুলিশের 70,000 সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
পরিশোধিত বর্জ্য ফেলার কারণে দূষিত হচ্ছে নদী, মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে নদী তীরবর্তী এলাকাগুলো। এমন বাস্তবতা বিরাজ করছে হবিগঞ্জে। জেলার খোয়াই, কুশিয়ারা, রত্না, ঝিংড়ি, ভেড়ামোহনা, বিজনা, শৈল্পিক নামের নদীগুলো হবিগঞ্জকে মায়ের আঁচলে ঘিরে রেখেছে। কিন্তু ভূমি ও বালুদস্যু শিল্প বর্জ্যের দূষণে অস্তিত্বই বিপন্ন হতে চলেছে নদীগুলোর। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। পদ্মা, মেঘনা, যমুনা সহ অসংখ্য নদ নদীর দেশ বাংলাদেশ। বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে নাম না জানা অসংখ্য নদী। সরকারি হিসেবে দেশে এই সংখ্যা 1156টি। কিন্তু দখল দূষণে হারিয়ে যাচ্ছে অনেক নদ নদী। শিল্পায়নের জন্য নদীর আশেপাশে গড়ে উঠছে ছোট বড় কলকারখানা। এর অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। এতে দূষণের পাশাপাশি ঝুঁকিতে পড়ছে জীবন জীবিকা। নদীর পানি দূষিত, এদের দুর্গন্ধ এমনভাবে ছড়াচ্ছে, মানুষের জীবনে ছড়াচ্ছে। এই গোসল দেওয়ার সুযোগ নেই, পানি দুর্গন্ধে থাকা যায় না। এই পানি আমরা ব্যবহার করতাম জমির মধ্যে ফসল হিসাবে, এইগুলো এই পচা পানি তো ব্যবহার করা যাইতেছে না। অভিযোগ দেওয়ার পরও তারা এসে সরেজমিনে যদি দেখতেন যে মানুষের যে কি কষ্ট, তো নিশ্চয়ই তারা অনুধাবন করতে পারতেন। হবিগঞ্জের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে সুতাং, করাঙ্গি, সোনাই, খোয়াই, কুশিয়ারার রত্নাসহ অন্যান্য নদীগুলো। কারখানার বর্জ্যে দূষিত হয়ে পড়েছে এসব প্রাকৃতিক জলাধার। পরিবেশ ও মানবিক সংকট তৈরি হয়েছে নদী তীরবর্তী গ্রামগুলোতে। পরিবেশ কর্মী সহ সরকারের উচিত এসব নদীর তীরে যেসব শিল্প কারখানা গড়ে উঠছে, এইসব শিল্প কারখানার মধ্যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা ইটিপি প্লান্ট যাতে ব্যবহার করা হয় সেটা নিশ্চিত করা এবং নিয়মিত সেগুলো মনিটরিং করা। নদী ভরাট ও দখল করে স্থাপনা গড়ে তুলেছে ভূমিদস্যুরা। অবাধে তোলা হচ্ছে বালু, ফলে বিলীন হয়ে যাচ্ছে অনেক নদী। অনিয়ন্ত্রিত কোন কলকারখানা দেশের উন্নয়ন নয়, বরং ধ্বংস ডেকে আনতে আমরা মনে করি যে দ্রুততার সঙ্গে সুতাং নদীকে দূষণমুক্ত করে কলকারখানাগুলোকে নিয়ন্ত্রণে এনে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে জেল, জরিমানা সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নদ নদী ও পরিবেশ রক্ষায় এখনই যথাযথ পদক্ষেপ না নিলে সারা দেশের পরিবেশ প্রতিবেশ হুমকিতে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তান রেনজিয়ানকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় রোববার চীনের জিলিন প্রদেশের একটি আদালতে এই রায় ঘোষণা করা হয় বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়। এতে বলা হয় 2007 থেকে 2024 সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন তান রেনজিয়ান নগদ অর্থ সম্পত্তি মিলিয়ে প্রায় $38 মিলিয়ন ঘুষ গ্রহণ করেছেন। জিলিনের চ্যাংচং ইন্টারমিডিয়েট পিপলস আদালত মৃত্যুদণ্ড সাজা ঘোষণার পর তা আগামী 2 বছরের জন্য স্থগিত করেছেন। আদালত বলেছেন, নিজের অপরাধ স্বীকার করে নেয় তাঙের সাজা কার্যকর 2 বছর স্থগিত থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকায় অবস্থিত দুর্গা মন্দিরের 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করা হয়েছে। সিভিল এভিয়েশন সার্বজনীন দুর্গা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস নাসরিন জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এয়ার কমোডোর আবু সাইদ মেহবুব খান, অতিরিক্ত সচিব ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য SM লাবলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক ও মন্দির কমিটির সভাপতি প্রশান্ত কুমার চক্রবর্তী। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে চলেছে সাবেক স্পিনার রাজ্জাক রাজ। মনোনয়নপত্র নেওয়া 60 জনের মধ্যে 51 জন জমা দিয়েছে। এর মধ্যে জেলা ও বিভাগের ক্যাটাগরি 1-এর 25টি মনোনয়নপত্রের মধ্যে 18টি জমা পড়েছে। এদিকে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, নির্বাচনে সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরাগ আরমানের রিপোর্ট। বিসিবির নির্বাচনে উত্তাপ নেই আর আগের মতো, ঝিমিয়ে পড়েছে যেন কিছুটা।
প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত প্রার্থী তামিম ইকবাল। তাছাড়া মনোনয়নপত্র জমা শেষেই পরিচালক হওয়া নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক স্পিনার ও খুলনার কাউন্সিলর রাজ্জাক রাজ এবং জুলফিকার আলী, সিলেটের রাহাত শামস এবং বরিশালের সাখাওয়াত হোসেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। বিকৃত 60টির মধ্যে জমা পড়েছে 51টি। এদিকে সভাপতি পদ নিয়ে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের শিবিরে সমঝোতার গুঞ্জন শোনা গেলেও বাতিল করে দেন সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। নির্বাচন করার ক্ষেত্রে সবাই কিন্তু একমত যে আমরা নির্বাচন করব, সমঝোতার ভিত্তিতে নয়। যারা যোগ্য আছে, যারা নির্বাচন করতে যায়, তারা সবাই এই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। ক্যাটাগরি 3 থেকে প্রার্থী হয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সোমবার যাচাই বাছাই শেষে দুপুরে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। তিলক ভার্মার স্ট্রাইকে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন ভারত। খাগড়াছড়িতে অবরোধ ও 144 ধারার মধ্যে সংঘর্ষ, সন্ত্রাসী হামলায় 3 জন নিহত, 13 সেনা সদস্য, পুলিশ সহ আহত 30। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ, মাসব্যাপী সংলাপের উদ্বোধনীতে সিইসি। ভোট বানচালের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান বিশিষ্টজনদের। বিএনপি জামায়াত ভাগ বাটোয়ারা করে দেশের সবকিছু দখলে নিয়েছে মন্তব্য তথ্য উপদেষ্টার। 2 মাসের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ জারি। এবং বিমান ভাড়া 13,000 টাকা কমিয়ে আগামী বছরের জন্য সরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা। সর্বনিম্ন খরচ 4,67,000 টাকা নির্ধারণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/এটিএন বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।